ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হক রোস্টিং কবিতা বাই টেড হিউস এটাকে লাইন বাই লাইন পড়ব। এর আগের একটি ভিডিওতে আমি কবি সম্পর্কে এবং এই কবিতাটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা চাইলে সেটাও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা লাইন বাই লাইন এই হক রোস্টিং কবিতাটাকে শুরু করি। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, I sit আমি of বসে the থাকি। wood, জঙ্গলের গাছের চূড়ায় বসে থাকি। মাই আইজ ক্লোজড, আমার চোখ পুরোপুরি বন্ধ থাকে। ইন অ্যাকশন, একেবারে নিষ্ক্রিয় অবস্থায়। নো ফলসিফাইং ড্রিম, কিন্তু সেখানে কোনো ফলসিফাইং ড্রিম, ফলসিফাইং মানে হচ্ছে মিথ্যা বা ভণ্ড স্বপ্ন সেখানে থাকে না। এরপর আমরা কবিতাটার এই লাইনটাকে একটু বিশ্লেষণ করি। কি বলতে চাইছে, যে আমি জঙ্গলের গাছের চূড়ার উপরে বসে থাকি, আমার চোখগুলি বন্ধ থাকে, দেখে মনে হয় যেন আমি ইনঅ্যাক্টিভ অবস্থায় অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় বসে আছি। কিন্তু ভেবো না তোমরা আমি নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকি বলে। ইনঅ্যাকশন দেখে মনে হয়, কিন্তু আমি ইনঅ্যাকশন থাকি না। আমার মধ্যে কোনো ফলসিফাইং ড্রিম মানে কোনো ভণ্ড বা মিথ্যা স্বপ্ন থাকে না। তো এই ভণ্ড বা মিথ্যা স্বপ্ন মানে কি? বেশিরভাগ মানুষ কি হয়, মিথ্যা স্বপ্নে মত্ত থাকে, অর্থাৎ সে সর্বদাই কিছু না কিছু ভবিষ্যৎ এবং অতীতের নিয়ে ভাবতে থাকে। তার মানে তার নিজের কাজের উপর যে ফোকাসটা, কাজের ওপর যে কনসেন্ট্রেশনটা, সেটা থাকে না। কিন্তু বাজ পাখি অর্থাৎ হক বলছে যে না, আমি কিন্তু ওই রকম না যে আমি মিথ্যা স্বপ্নে মত্ত থাকবো। নেক্সট কি বলছে না, বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো ঠোঁট এবং বাঁকানো পায়ের মাঝখানে। এই যে বাঁকানো ঠোঁট এবং বাঁকানো পা, এই দুটির মাধ্যমে বোঝাতে চাইছে হিংস্রতাকে। অর্থাৎ বাজ পাখিকে প্রকৃতি যেন হিংস্র রূপেই সৃষ্টি করেছে। তার বৈশিষ্ট্যই হবে, তার যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলিই হবে হিংস্রতা সম্পন্ন। আশা করি বোঝা গেছে। অর ইন স্লিপ, অথবা ইন স্লিপ, দেখে মনে হবে আমি ঘুমিয়ে আছি। রিহার্স, কিন্তু আমি তখনও রিহার্স করছি। রিহার্স মানে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি অনুশীলন করা। আমি তখনও কিন্তু রিহার্স করি। কিসের জন্য না, পারফেক্ট কিলস অ্যান্ড ইট, কিভাবে আমি সঠিকভাবে কাউকে কিলস হত্যা করব, অ্যান্ড ইট আমি কি করে খাবো। অর্থাৎ আমি কিন্তু চুপচাপ বসে থাকি না। যখন আমি ঘুমিয়েও থাকি, যখন আমার চোখ বন্ধ থাকে, তখনও কিন্তু আমি মনে মনে রিহার্স করতে থাকি যে আমি কাজটা কিভাবে করব। অন্যদিকে কি মানে, এখানে বাজ পাখি একটা প্রতীক। ওই ভিডিওতে, আগের ভিডিওতে আমি বলেছি, বাজ পাখি এখানে বোঝাতে চাইছে যে যারা দুর্বল তারা কি করে না, তারা শুধু স্বপ্ন দেখে, কিন্তু আমি স্বপ্ন দেখি না। আমি কি করি না, পরে যে কাজটা করব সেই কাজটার জন্য একটা রুট ম্যাপ তৈরি করি। আমি কিভাবে এগোবো সেই জন্য একটা প্ল্যান করি মনে মনে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কি রয়েছে, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। আমি তো কনভেনিয়েন্স মানে সুবিধা নেওয়া, আমি তো সুবিধা নিই। বাজ পাখি বলছে আমি সুবিধা নিয়ে থাকি। কিসের সুবিধা? অফ হাই ট্রিজ, কনভেনিয়েন্স মানে সুবিধা। উঁচু উঁচু গাছের সুবিধাটা আমিই নিয়ে থাকি। অর্থাৎ উঁচু গাছের যে সুবিধা, সেটাও কিন্তু সবাই নিতে পারে না। যাদের ক্ষমতা আছে তারাই নিতে পারবে। প্রকৃতি আমাকে সেই ক্ষমতা দিয়েছে, সুতরাং আমি সেই ক্ষমতাটা নিতে পারবো। তারপর কি, দ্য এয়ার বয়ান্সি, অর্থাৎ বাতাসের যে প্লবতার বৈশিষ্ট্য রয়েছে, বাতাসের যে একটা ধর্ম রয়েছে, প্লবতার ধর্ম, ভাসমানতার ধর্ম, অর্থাৎ বাতাসের মধ্যে কোনো কিছু ভেসে থাকবে। এই যে বাতাসের ধর্মটা রয়েছে, সেই ধর্মটাকে, সেই বৈশিষ্ট্যটাকে আমি এই কাজে লাগাতে পারি। এয়ার মানে বাতাস, আর বয়ান্সি মানে ভাসমানতা। বাতাসের যে ভাসমানতার ধর্ম, সেই ধর্মটাকে আমিই একমাত্র কাজে লাগাতে পারি। কে বলছে? হক অর্থাৎ বাজ পাখি। অ্যান্ড দ্য সান রেজ, এবং আমি ব্যবহার করতে পারি সূর্যরশ্মিকে। সূর্যরশ্মি যে আসছে এই পৃথিবীতে, সেই রশ্মিটাকেও আমি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি। অর্থাৎ দিনের আলোটাকে আমি শিকারের জন্য কাজে লাগাতে পারি। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এই সমস্ত জিনিসগুলি সবগুলি আমার কাছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। এই সমস্ত জিনিসগুলি আমাকে সুবিধা প্রদান করার জন্যই তৈরি।
হয়েছে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। আর্থস ফেস অর্থাৎ এই পৃথিবীর মুখটা ওপরের দিকে ঘোরানো আছে। কেন না আপওয়ার্ড, ওপরের দিকে কেন ঘোরানো আছে না ফর মাই ইন্সপেকশন। ইন্সপেকশন মানে হচ্ছে পরিদর্শন, যাতে করে আমি উপর থেকে পরিদর্শন করতে পারি এই পৃথিবীর ওপরে কোথায় কোনখানে একটা শিকার, আমার জন্য শিকার একটা লুকিয়ে আছে, সেই শিকারটাকে যাতে আমি পরিদর্শন করতে পারি। অর্থাৎ এই জায়গা থেকে যে মিনিংটা ফুটে উঠছে সেটা হচ্ছে যে প্রকৃতি আমাকে সব রকম হিংস্রতার জন্য, হিংস্রতা করার জন্য, ব্রুটালিটির জন্য আমাকে সমস্ত রকম ক্ষমতা দিয়েছে। অর্থাৎ এইখানে কবি খুব ভালোভাবে দেখাতে চাইছেন যারা ডিক্টেটর হয়, অর্থাৎ যারা এক নায়কতন্ত্রী হয়, তাদের যেমন একটা মানসিকতা থাকে যে এই পৃথিবীটা শুধুমাত্র আমার জন্য তৈরি এবং আমাকে প্রকৃতি ক্ষমতা দিয়েছে এবং আমিই এই সমাজকে শাসন করব। এইটাই হচ্ছে এক নায়কতন্ত্রীদের মনোভাব, এবং সেই মনোভাবটা বাজ পাখির মাধ্যমে কবি কিন্তু প্রকাশ করছেন। একনায়কতন্ত্রী বলতে যেমন একটা এক্সাম্পল তোমরা নিতে পারো ইতিহাসের হিটলারকে। তারপর দেখে নাও, মাই ফিটস আর লকড আপন দ্য রাফ বার্ক। আমার পাগুলি লকড, আটকে থাকে কোথায়, দ্য রাফ বার্কস অর্থাৎ খসখসে বাকলের ওপরে, গাছের খসখসে বাকলের ওপরে আমার পাগুলি আটকে থাকে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফিট। অর্থাৎ এই সমস্ত সৃষ্টি, হোল অফ ক্রিয়েশন, এই যে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি, স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কি করেছেন না কঠিন পরিশ্রম করেছেন, টু প্রডিউস মাই ফুট, আমার এই পাগুলি তৈরি করার জন্য, মাই ইচ ফেদার, আমার প্রত্যেকটি পালক তৈরি করার জন্য প্রকৃতি কিন্তু যথেষ্ট মেহনত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এইখানে একটা বিরাট অহংকার, একটা গর্ব ফুটে উঠছে। কার মুখ থেকে? বাজ পাখির মুখ থেকে একটা বিরাট অহংকার ফুটে উঠছে। কি না, যে আমাকে সৃষ্টি করেছে এবং সেই স্রষ্টা আমাকে যে ক্ষমতা দিয়েছে, যে শক্তি দিয়েছে, সেই শক্তির মাধ্যমেই আমি কিন্তু এই ক্রিয়েশনকে অর্থাৎ এই সৃষ্টিকে এখন আমার পায়ের তলায় আমি রাখতে পারি। এর আগের যে আমরা স্ট্যাঞ্জাটা পড়লাম সেখানে বলছে যে আমি হয় কোনো জায়গাতে চুপচাপ বসে থাকি, অথবা আমি কি করি না অনেক উপরে উড়ে যাই। সেই জন্য পরের যে স্ট্যাঞ্জা সেখানে বলছে অর ফ্লাই আপ, আমি অনেক উপরে উড়ে যাই। হয় কোথাও আটকে বসে থাকি, অথবা কি করি না আমি উপরে উড়ে যাই। মানে এই যে দুটো বৈশিষ্ট্য খুব ভালোভাবে তোমরা দেখলে বুঝতে পারবে, সবাই কিন্তু সব জায়গাতে আটকে থাকতে পারে না। যারা দুর্বল চিত্তের, যারা ঠিক কর্মঠ প্রকৃতির মানুষ নয়, তারা একটা কাজের মধ্যে পুরোপুরি ফোকাস থাকতে পারে না। কিন্তু বাজ পাখি বলছে যে আমি কিন্তু আমার এই বাঁকানো পায়ের মধ্য দিয়ে খসখসে বাকলকে আঁকড়ে ধরে রাখতে পারি। অর্থাৎ আমি যতটা চঞ্চল, আমি ঠিক ততটাই কিন্তু স্থির এবং ধীর। যখন প্রয়োজন তখন আমি ধীর হয়ে যাই, তারপর আবার যখন প্রয়োজন হয় তখন কি হয়, অর ফ্লাই আপ, আমি উঠে পড়ি উপরে, কি করি উড়তে থাকি। অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, এবং আমি ধীরে ধীরে চারপাশে ঘুরতে থাকি। এই চারপাশে ঘোরাটা কি না, চারপাশে ঘোরাটা আমি নিজের জন্য ঘুরি, আমি নিজের শিকারের জন্য ঘুরি। আই কিল হোয়ার আই প্লিজ, আই কিল আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ আমার যেখানে ইচ্ছা সেখানেই, প্লিজ মানে খুশি বা ইচ্ছা, যেখানে খুশি সেখানেই আমি হত্যা করি। বিকজ কারণ ইট ইজ অল মাইন, এই সমস্ত সৃষ্টিটাই হচ্ছে আমার। এখানে আবার একটা অহংকার ফুটে উঠছে। কার কাছ থেকে না এই হক পাখির কাছ থেকে, বাজ পাখির কাছ থেকে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে পারি সততার সঙ্গে, আমার শরীরে কোনো সফিস্ট্রি নেই। সফিস্ট্রি মানে হচ্ছে ছলনা, মানে আমি ঠিক যেমন তেমনভাবেই নিজেকে প্রকাশ করি। আমার রূপটা ঠিক যেরকম সেই রকমই, আমার কিন্তু কোনো মুখোশ পরা নেই। এই কথাটা বাজ পাখি বলতে চাইছে কোন লাইনটার মাধ্যমে না, দেয়ার ইজ নো সফিস্ট্রি, কোনো ছলনা নেই আমার মধ্যে, ইন মাই বডি, আমার শরীরের মধ্যে আমি কখনো কোনো ছলনা করি না। এই ছলনা করার স্বভাবটা কাদের বলো তো? দুর্বল প্রকৃতির মানুষদের।
ঠিক তেমনি দুর্বল প্রকৃতির মানুষ বা দুর্বল প্রকৃতির অন্যান্য যে ক্রিয়েশন রয়েছে, অন্যান্য যে ক্রিয়েচার রয়েছে তাদেরকেও বোঝাচ্ছে এবং দুর্বল প্রকৃতির মানুষদেরকেও বোঝাচ্ছে। কিভাবে না, যারা দুর্বল প্রকৃতির হয় তাদের মধ্যে কিন্তু ছলনা থাকে, তারা মুখে একটা কথা বলে আর কাজে আরেকটা করে, কিন্তু আমি সেই রকম না। আমাকে প্রকৃতি যেভাবে সৃষ্টি করেছে আমি কিন্তু সেটাই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার আচরণটাই হচ্ছে মাথা ছিঁড়ে ফেলা। টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, হেডস মানে মাথা, অর্থাৎ আমার আচরণটাই হচ্ছে হত্যা করা। আমি হত্যা করি, আমি বলছি তো আমি হত্যা করি, আমার মধ্যে কোনো ছলনা নেই এবং আমি সেটা সদর্পে বলি সবসময় এই কথাটা। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, আমি মৃত্যু বন্টন করি। অ্যালটমেন্ট মানে হচ্ছে বন্টন করা, আর ডেথ মানে মৃত্যু। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমি একদম সর্বশক্তিমান, আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এখানে আবারও সেই অহংকারের কথাটা কিন্তু বাজ পাখির মুখ থেকে ফুটে উঠছে। কীরকমভাবে না, ফর দ্য ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। এখানে বলছে কারণ আমার যে উড়ান, ফ্লাইট মানে উড়ান, আমার যে উড়ানের পথটা সেটা সরাসরি কোনটা দিয়ে যায়, থ্রু দ্য বোনস অফ লিভিং, অর্থাৎ জীবন্ত প্রাণীদের, লিভিং মানে জীবন্ত প্রাণী আর বোনস মানে হাড়, অর্থাৎ আমার উড়ানটাই সম্পন্ন হয় কোথা থেকে না, জীবন্ত মানুষের হাড়ের মধ্য দিয়ে। তার মানে এখানে কি বলতে চাইছে যে আমার স্বভাবটাই এটা, প্রকৃতি কিন্তু আমাকে এইভাবেই সৃষ্টি করেছে। এবং অন্যভাবে যদি আরও বিচার করি তাহলে আমরা এখানে বলতে পারি যে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটা আমাকে এইভাবেই করতে হবে। তোমরা তোমাদের মতো সংগ্রাম করো, আমি আমার মতো সংগ্রাম করি। বাজ পাখি বলছে এই যে বেঁচে থাকার একটা সংগ্রাম আছে, সেই সংগ্রামটা আমি আমার মতো করে করি, কারণ আমার সংগ্রামটাই হচ্ছে, আমার উড়ানটাই হচ্ছে কিন্তু কীভাবে না, হিংস্রতার মধ্য দিয়ে, আমি জীবের হাড়ের মধ্য দিয়ে আমার উড়ানটা সম্পূর্ণ করি। তারপর দেখে নাও, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, অর্থাৎ আমার অধিকার পাওয়ার জন্য আমাকে কারোর সঙ্গে তর্ক করতে হবে না। আমার যেটা অধিকার সেই অধিকারটা আমারই, এইটা কিন্তু আমি ভালোভাবে বুঝি। কারোর সঙ্গে তর্ক করে আমার অধিকারটা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই ব্যাপারটা কিন্তু কোথাও লেখা নেই। তার মানে এখানে বলতে চাইছেন কবি খুব সুন্দরভাবে যে আজকের আমাদের যে আধুনিক সমাজ, সেই আধুনিক সমাজ কি করেছে, যারা দুর্বল তারা জোটবদ্ধ হয়ে যে প্রাকৃতিকভাবেই শক্তিশালী, সেই প্রাকৃতিকভাবে শক্তিশালী ব্যক্তি বা সত্তাটাকে কি করে না, দুর্বলরা জোটবদ্ধ হয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে ওই যে প্রাকৃতিকভাবে শক্তিশালী তাকে দমন করে। অর্থাৎ আরও যদি একটু খলসা করি ব্যাপারটা বলি তাহলে এই রকম বলতে হবে, কি করবে দুর্বলেরা, এই যে এখন আমাদের আইন আছে, কানুন আছে, ল আছে, তো আইন কানুন ল তিনটাই একই শব্দ আর কি। তো এইগুলো কে তৈরি করে না, দুর্বল মানুষেরা তাদের নিজের স্বার্থে তৈরি করে। যারা হিংস্র, যাদের ক্ষমতা আছে, তাদের কিন্তু কোনো আইনের দরকার নেই, কোনো নিয়মের দরকার নেই, তাদের জন্য কোনো রুলসের দরকার নেই, তাদের জন্য কোনো ল এর দরকার নেই। লটা কাদের দরকার, যারা দুর্বল প্রকৃতির মানুষ বা দুর্বল প্রকৃতির জীব, তাদের জন্য। হক পাখি সেই কথাটা এই স্ট্যাঞ্জাটার মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। নেক্সট দেখে নাও, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে। সূর্য আমার পেছনে মানে, পেছনে বলতে এখানে বোঝাচ্ছে বিহাইন্ড মানে পেছনে, তো পেছনে মানে এখানে সাপোর্ট, অর্থাৎ সূর্য আমার সাপোর্টার, সূর্য আমাকে সাপোর্ট করে, কারণ প্রকৃতি আমাকে এইভাবেই সৃষ্টি করেছে। এবং সূর্য যদি প্রকৃতির সৃষ্টি হয় তবে অবশ্যই আমাকে এই শিকারের কাজে কে সাহায্য করবে না, সূর্য সাহায্য করবে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগান, আমি যখন থেকে এই সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু হিংস্রতা বিরাজ করছে, এবং আমার মধ্যে সেই হিংস্রতার গুণ প্রথম থেকেই দেওয়া রয়েছে। সুতরাং নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তিত হয়নি যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে হিংসা আছে, এখনও হিংসা থাকবে, এবং আমার মধ্যে হিংসা আছে এটা আমি মেনেই নিচ্ছি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কিন্তু কোনোভাবেই কোনো পরিবর্তনকে পছন্দ করে না। কত সুন্দর একটা শব্দ, আমার চোখ কিন্তু কোনোভাবেই কোনো পরিবর্তনকে
স্বীকার করে না। অর্থাৎ এইখানে আবারও তিনি অভ্যন্তরে অর্থাৎ লেখার অভ্যন্তরের মাধ্যমে টেড হিউস তার সুন্দর লেখনীর মাধ্যমে এখানে আবার বুঝিয়ে দিচ্ছেন কি না, তোমরা দুর্বল প্রকৃতির মানুষেরা বা দুর্বল জীবেরা যতই নিজেদের সুরক্ষার স্বার্থে আইন তৈরি করো, আমাদের মতো যারা প্রাকৃতিকভাবে শক্তিশালী তাদেরকে জব্দ করার জন্য তোমরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। কেন না, আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, যা কিছু রয়েছে সমস্ত জিনিসকে আমি আমার মতোই রাখতে চাই। একটা ডিক্টেটরশিপ মানসিকতা পুরোপুরি প্রকাশিত হচ্ছে লাস্ট স্ট্রেঞ্জাটার মাধ্যমে। ডিক্টেটরশিপ মানে একনায়কতন্ত্র। এই পুরো পড়াটা যেটা আমরা পড়লাম পুরোটাই কিন্তু একনায়কতন্ত্রকে নিয়ে। একনায়কতন্ত্র মানে আশা করি তোমাদের জানা আছে, একজন শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি কি করবে, সবাইকে শাসন করবে, যারা দুর্বল তাদেরকে। আর সে কোনোভাবেই মেনে নেবে না যে দুর্বলরাও একজোট হয়ে ওই এক নায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিক। এইটাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়বস্তু। তো আজকের ক্লাসে থাকছে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি কোশ্চেন আনসার এবং আরও অন্যান্য যেমন প্রশ্ন, গ্রামার, তারপর আরও অন্যান্য এখানে মানে তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যা কিছু আছে সমস্ত বিষয় নিয়ে আমি আসছি পরের ভিডিওগুলোতে। আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে।